ডোনাল্ড ট্রাম্পের নিজের ফাইল ওইখানে আছে, ওই এটারে পাবলিশ করে দিল। তাহলে কি ব্যাপারটা এরকম যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে, আপনি যদি নিকলোডিয়ানের লোগোটা খেয়াল করেন, এই লোগোটা যেরকম দেখতে এটা এক্স্যাক্টলি ওই ইপস্টেইন আইল্যান্ড যেটা সেটার মতোই করা, একদম এক্স্যাক্টলি হুবহু। এটা এক। এইবার 2018 সালে নভেম্বর মাসের 2018 সালে নতুন একটা কেস ওপেন করা হয় এবং এই কেসটাকে বলা হয় পারভার্সন অফ জাস্টিস, অর্থাৎ এটা একটা জাস্টিসের নামে কলঙ্ক বলা হয়। জিনিসটাতে ঘটনাটা কি ঘটে আমি এটা একটু বলি। ট্রাম্প যেটা দেখলো যে আচ্ছা এই ফাইল তো দেওয়া যায় না, তো ট্রাম্প হুট করে তার খোলসটা বদলাই ফেললো। ট্রাম্প বলা শুরু করলো যে ভাই এরকম কোনো ফাইল আসলে নাই, এগুলো আসলে আজাইরা ব্যাপার স্যাপার, এটা হচ্ছে ডেমোক্রেটদের কিছু আজাইরা কথাবার্তা এই ফাইল। তাহলে ইলন মাস্কের কি ঠেকা পড়ছে যে 2 দিনের বৈরাগী জেফ্রি এপস্টেইনের আইল্যান্ডে তার যাওয়া লাগবে? এরকম একটা সময়েই এমন একটা নির্দিষ্ট জায়গা থেকেই দাজ্জালের উদ্ভব হবে। অর্থাৎ আপনি বুঝতে পারতেছেন এই জিনিসটা কোন দিকে যাচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দি আলটিমেট সিলেবাস এপিসোড 11। এইটা মনে হয় আলটিমেট সিলেবাসের সব থেকে বেশি অ্যাওয়েটেড এপিসোড, কারণ আমরা যেটা দিয়ে এই আলটিমেট সিলেবাসটার যাত্রা শুরু করেছিলাম সেটা ছিল হচ্ছে সোহাগ ভাইয়ের 3টা প্রশ্নের উত্তর, যেটার মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিল যে দ্য শিফট ইন পলিটিক্যাল পাওয়ার, অর্থাৎ নিউ ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে দেখা গেছে যে যখন ইউকে থেকে ধুম করে ইউএসএ ওঠা শুরু করলো, ইউকে ইউএসএর মধ্যে কখনো কোনো যুদ্ধ হয় নাই। আমরা মূলত 1948-এর কথা বলতেছি। তো ওইখানে আসলে ঘটনাটা কি ঘটছিল, এইটার সাথে এই এপস্টেইন ফাইলসের কি কোনো সংযোগ আছে কিনা, এইটা আমাদের আসলে মেইন থিওরি আজকে যে সেটা বলতেছে না। আমরা এপস্টেইন ফাইলসে প্রায় 6 মিলিয়নের একটা লাইক পেজ সাইজ বলা যায়, সেটাকে আমরা আজকে এরকম 4টা পেজের মধ্যে একদম ব্লু প্রিন্ট আকারে পুরাটা ভেঙে দিব। ঘটনা কে ঘটাইছে, পিছনে মাথাটাকে, এই জেফ্রি এপস্টেইনটাকে, তার সাথে ট্রাম্পের সম্পর্ক কি, ট্রাম্প আসলে এটার পিছনে দায়ী কিনা, এবং উদ্ভট একটা প্রশ্ন যে সে যদি নিজে ফাঁস করে থাকে আবার তার নিজের ছবিতে এখানে আছে, তাহলে ঘটনাটা আসলে ঘটতেছে নাকি, সেই সব কিছুর ব্যাখ্যা আজকে ইনশাআল্লাহ এই পুরো ভিডিওটাতে হবে। এবং ওই পাওয়ার শিফটিং পার্টটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হবে, যেটা আপনি অনলাইনে তো দূরে থাক, খুব একটা রেয়ার, মানে খুব একটা ইজিলি ব্যাপারটা পাবেন না, যেটা খুব একটা রেয়ার বলা যায়। তো আমি ছোট্ট একটা ক্লু দিয়ে এই পুরো ভিডিওটা শুরু করতে চাচ্ছি। আমরা একদম ছোটবেলা থেকে একটা চ্যানেলের সাথে পরিচিত, যেটা নাম হচ্ছে নিকলোডিয়ান। নিকলোডিয়ানে আমরা অনেক ধরনের কার্টুন দেখছি ছোটোবেলায়। অনেকে নিনজা হাতুড়ি দেখছি, অনেকে প্রবাবলি আমরা ডোরা দ্য এক্সপ্লোরার দেখছি। এরকম অনেক ছোট ছোট কার্টুন আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। এর মধ্যে একটা কার্টুন ছিল যেটা একটা স্পঞ্জকে নিয়ে, এবং যেটা একটা পানির নিচে, এটাকে বলা হয় স্পঞ্জ বব স্কোয়ার প্যান্টস। তো এই স্পঞ্জ বব স্কোয়ার প্যান্টসের যে আইল্যান্ডটা, এই আইল্যান্ডটা এক্স্যাক্টলি এই এপস্টেইন আইল্যান্ড। এটা আমি প্রমাণ দিয়ে বলতে পারি। কেন? 2টা ব্যাপার বলি। এক হচ্ছে, আপনি যদি নিকলোডিয়ানের লোগোটা খেয়াল করেন, এই লোগোটা যেরকম দেখতে এটা এক্স্যাক্টলি ওই এপস্টেইন আইল্যান্ড যেটা সেটার মতোই করা, একদম এক্স্যাক্টলি হুবহু। এটা এক। 2 নাম্বার যেটা একদম এটাকে প্রুফ করে দেয়, সেটা হচ্ছে স্পঞ্জ বব স্কোয়ার প্যান্টসের যে ড্রাইভার লাইসেন্সটা আছে, সেই ড্রাইভার লাইসেন্সটার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা এক্স্যাক্টলি এই এপস্টেইন আইল্যান্ডের অ্যাড্রেস দেওয়া। আপনার প্রমাণ যদি বিশ্বাস না হয় আপনি যে কোনো টাইমে গুগল করে দেখতে পারেন। অর্থাৎ অনেক ছোটোবেলা থেকেই এই আইল্যান্ডটার প্রতি আমাদেরকে একটা বলতে পারেন ইস্টার এগ অথবা একটা গ্লিমস দিয়ে আমাদেরকে কিন্তু বড় করা হয়েছে, এটার প্রতি একটা ব্যাপার দেখানো হয়েছে আমাদেরকে। ঠিক আছে, এবার আসেন যে এই আইল্যান্ড আসলে শুরু হইলো কিভাবে, এটার পিছনে চাইল্ড স্যাক্রিফাইস কিভাবে জড়িত। তো মূলত ভাই 1998 সালের দিকে $8 বিলিয়ন খরচ করে একজন দরিদ্র শিক্ষক এই পেডোফাইল আইল্যান্ড, যেটার অ্যাকচুয়াল নাম হচ্ছে লিটল সেন্ট জেমস, এইটা কিনে ফেলেন। আমি দরিদ্র শিক্ষক কেন বললাম? আপনারা হয়তো মনে করতে পারেন যে জেফ্রি এপস্টেইন হয়তো খুব ধনকুবের টাইপের লোক, অনেক টাকা পয়সার মালিক। ওর স্টার্টিংটা একটু আমরা শুরু করি। এই ঘৃণ্য লোকটা ব্রুকলিনের একজন স্কুল টিচার ছিলেন। জাস্ট কয়েক বছরের ব্যবধানে এই লোকটা স্কুল টিচার থেকে হয়ে যায় একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার। সেটা আমার আপনার না, সে বিলিয়নিয়ার্সদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার হয়ে যায়। অর্থাৎ সামান্য কিছু ইনকাম থেকে কিভাবে একদম ওয়ার্ল্ডের, কান্ট্রি না, ওয়ার্ল্ডের টপ টিয়ার লিডারদের সাথে তার উঠা বসা হয়। এখানে একটা ছোট্ট প্রশ্ন আসে। প্রশ্নটাকে আমি একটু আপনাকে সহজ করে দিই। সেটা হচ্ছে,
এই লোকটা, এই জেফ্রি এপস্টেইন লোকটা আসলে একজন স্পাই ছিল। স্পাই বলতে বাংলায় বললে সে একজন গুপ্তচর কিংবা গোয়েন্দা বলা যায়। সে আসলে কাদের হয়ে কাজ করত? মূলত আমরা যে সিস্টেমটাকে দুইটা ভাগে ভাগ করছিলাম পুরাতন এপিসোডগুলোতে, সেই ভাগের মধ্যে যেই ভাগটা অমুসলিম পার্ট অথবা বলতে পারেন দাজ্জালের যে পার্টটা, সেই পার্টের। তো এই লোকটা মূলত ওই যে ইসরায়েলটি অ্যান্ড অল এটার জন্য কাজ করতো এই লোকটা। তো ঘটনাটা আমি আপনাকে একটু সহজ করে ব্যাখ্যা করি যে ইসরায়েলের তো অনেক ক্ষমতা আছে, তো তারা যদি ওয়ার্ল্ডের লিডারদের তথ্য নিতে চায়, তারা কি নিতে পারবে সরাসরি? এটা কি সম্ভব? ধরেন তারা চাচ্ছে যে টপ 10 টপ 100 বিলিয়নিয়ার্স, ধরেন ইলন মাস্ক থেকে শুরু করে বড় বড় লিডারদের তথ্য নিয়ে নেওয়া। দেন মনে করেন টপ লিডারগুলো যারা, যেমন ধরেন বিল ক্লিন্টন থেকে শুরু করে বিভিন্ন দেশের লোকজন কিন্তু এখানে জড়িত। এদের ইনফোগুলো নেওয়া কিন্তু তাদের পক্ষে সরাসরি পসিবল না। তো তারা যেটা করছে, মাঝখানে একটা মিডলম্যানকে রাখছে, যাকে তারা ইমেন্সলি ফান্ডিং দিয়ে বড়লোক করছে এবং তার থ্রুতে এই লোকগুলোর ঘনিষ্ঠতা এইভাবে পাইছে। এইটা হচ্ছে প্রথম একটা থিওরি যে এপস্টেইন কিভাবে একজন স্কুল টিচার হয়ে বিলিয়নিয়ার লেভেলের লোকজনের সাথে তার কানেকশনটা গড়ে তুলছিলেন। সে এখন ঘটনাটা একটু ইন্টারেস্টিং পার্ট আছে এখানে, সেটা হচ্ছে 2005 সালের দিকে একজন 14 বছর বয়সী মেয়ে তার প্যারেন্টসকে নিয়ে পুলিশের কাছে কমপ্লেইন করেন। এটা হচ্ছে ফার্স্ট কেস আর কি এপস্টেইন আইল্যান্ডের। এটা কিন্তু জন্ম 98 সালে, মানে কেনা হয়েছে, তখন থেকে এই ঘটনা চলতেছে। 2005 সালে প্রথম একটা পাবলিক কেস হয়। এই কেসে আমাদের যে এপস্টেইন, তাকে বেশ বড়সড় একটা জেল দেওয়ার কথা, রাইট? অনেক বড় টাইম সে জেলে থাকবে, এমন ঘটনা ঘটার কথা। তো 5 সালে তার এগেইনস্টে কেস হয় এবং সেই অনুযায়ী তাকে জেলে থাকতে হবে, ওই ভার্ডিক্টটাও দিয়ে দেওয়া হয়। বাট আমাদের জনাব এপস্টেইন ওই জেলে লিটারালি প্রতিদিন 12 ঘন্টার মতো ওয়ার্কিং আওয়ার বাইরে বাড়িত। অর্থাৎ সে তার অফিসের নাম করে জেল থেকে বাইরে চলে যাইতো প্রায় 12 থেকে 20 ঘন্টা টাইম। সে শুধুমাত্র রাতের বেলা সে জেলে আসতো এবং ওই জেলটা ছিল একটা লিটারালি ফার্স্ট ক্লাস জেল, যেখানে সে শুধুমাত্র রাতটা কাটাইতো। এবং তার যেদিন ছাড় পাওয়ার কথা, তারও কমপক্ষে 5 মাস আগে 2009 সালে এই লোকটাকে রিলিজ করে দেওয়া হয়। কেন রিলিজ করে দেওয়া হয়? তার পিছনে যে লোকটা আছে রিলিজের পিছনে, সেই লোকটার নাম আমরা সবাই মোটামুটি জানি। লোকটার নাম হচ্ছে আলেকজান্ডার অ্যাকোস্টা। আলেকজান্ডার অ্যাকোস্টা আপনি শোনেন নাই, আমিও এই রিসার্চের আগে এই লোকটার নাম শুনতাম না, বাট এর পরের যে নামটা বলবো সেটা আপনি চিনেন। এই আলেকজান্ডার অ্যাকোস্টা মূলত এপস্টেইনের ফ্রেন্ড। তার আরেকটা পরিচয় আছে, সব থেকে ইন্টারেস্টিং পার্ট, সে ডোনাল্ড ট্রাম্পের যে সরকার, সেই সরকারের সেক্রেটারি অফ লেবার। এবার বুঝতে পারছেন তাহলে এপস্টেইনকে সরানো, মানে জেল থেকে বের করে আনার পেছনে কার সব থেকে বড় হাত ছিল? ক্লিয়ার। এইবার 2018 সালে, নভেম্বর মাসের 2018 সালে নতুন একটা কেস ওপেন করা হয় এবং এই কেসটাকে বলা হয় পারভার্সন অফ জাস্টিস। অর্থাৎ এটা একটা জাস্টিসের নামে কলঙ্ক বলা হয়। জিনিসটাতে ঘটনাটা কি ঘটে আমি এটা একটু বলি। এই কেসে অসংখ্য লোকজন এসে তাদের এই যে আপনারা তো ঘটনাগুলো জানেন অলরেডি, অনলাইনে জানেন, দেখছেন কতটা নৃশংস এবং বর্বর এবং নোংরা ছিল এই পশ্চিমা বিশ্বের সংস্কৃতিটা, আপনারা অলরেডি জানেন। তো আমি এটা এই ভিডিওর ভিতরে আর আমি এক্সপ্লেন করার চেষ্টা করতেছি না। 2019 সালের জুলাইতে এই যে এপস্টেইন, তাকে সেন্টেন্স করা হয়, অর্থাৎ তাকে ভার্ডিক্ট দেওয়া হয় 45 বছরের প্রিজনের জন্য। এবং এটার তার মামলাটার কারণ ছিল হচ্ছে সেক্স ট্রাফিকিং। অর্থাৎ তাকে সেক্স ট্রাফিকিংয়ের দায়ে 2019 সালে, 18 সালে কেস ওপেন হইলো, 19 সালে তার মামলার হচ্ছে গিয়ে একটা রায় দেওয়া হইলো, যেটা অনুযায়ী তার 45 বছরের কারাদণ্ড দেওয়া হয়। অর্থাৎ সে আর বাঁচবে না আর কি ওই হিসাব করলে। তো কারাদণ্ড দিল জুলাই 2019-এ। কয়েক মাসের ব্যবধান, কয়েক মাস বলতেছি, 1 মাসের মধ্যেই 10 অগাস্ট 2019 সালে এই এপস্টেইন জেলের ভিতরে সুইসাইড করে। তো সুইসাইডের জন্য তার ভিতরে একটা ছোট্ট একটা হচ্ছে, আপনারা ছবি দেখবেন অনলাইনে গেলেও, সেটা হচ্ছে একটা ট্যানার মতো পাওয়া যায়, ন্যাকড়ার মতো পাওয়া যায়, যেটা দিয়ে আসলে ফাঁসি দেওয়া সম্ভব কিনা এটাও একটা প্রশ্নের যোগ্য। তাহলে এপস্টেইনের তাহলে ভাই ঘটনাটা আসলে ঘটছিল কি? মূলত আমাদের যে ডোনাল্ড ট্রাম্প আছেন, তিনি যেটা বলেন যে এপস্টেইন আসলে সুইসাইড করে নাই, তাকে বরং মারা হয়েছে। কে মারছে তাকে? মূলত মারছে হচ্ছে বিল ক্লিন্টন। এবং কারণ কি? কারণ এই এপস্টেইনের যে এই যে 6 মিলিয়ন নথি বা ফাইল, এটার ভিতরে বিল ক্লিন্টনেরই অনেকগুলো ফাইল ছিল। এবং এই যে 6 মিলিয়ন ফাইল, এইটাকে ডোনাল্ড ট্রাম্প ওপেন করে দিবে। আমি জানি আপনার মধ্যে অনেকগুলো কোশ্চেন চলে আসছে যে ভাই ডোনাল্ড ট্রাম্প তো এপস্টেইনের ফ্রেন্ড, কি বলতেছেন এগুলা?
ডোনাল্ড ট্রাম্প যে ওপেন করে দিতে চাচ্ছে সেইটাকে পুঁজি করে কিংবা সেটাকে একটা বেট হিসেবে ইউজ করে এই ডোনাল্ড ট্রাম্প 2024 সালে প্রেসিডেন্ট হন ইউএসএ গভর্নমেন্টের, এবং 24-25 পরপর দুইবার জেতার পরেও এই ডোনাল্ড ট্রাম্প এই ফাইলের কোনো অংশ ওপেন করে না। তবে সে জনগণের মনে একটা আশার সঞ্চার দেয় যে আমি যদি প্রেসিডেন্ট হই তাহলে এই সম্পূর্ণ 6 মিলিয়ন ফাইল আপনাদের হাতে তুলে দেব, এবং সে ক্লেম করে যে এর ভিতরে বিল ক্লিন্টন সব থেকে বড় একটা পার্ট আনবে। আপনি জানেন বিল ক্লিন্টন আর ডোনাল্ড ট্রাম্প এই দুইজনের জিনিস একই জিনিস আর কি, সো দুইজনের মধ্যে কামড়াকামড়ি চলতেছে, যেটা আমরা এখন পর্যন্ত খাচ্ছি। ভিডিওর মেইন পার্ট কিন্তু এখনো শুরুই হয় নাই, আমি জাস্ট আপনাকে যে ইনফরমেশনগুলো দিচ্ছি এগুলা অনলাইন থেকে একসাথ করে আমি আপনার সামনে দিচ্ছি। মেইন খেলা শুরু হবে কিছুক্ষণ পরেই আর কি। তো এই যে ডোনাল্ড ট্রাম্প জিতলো, জেতার পরে ট্রাম্প কিন্তু নিজে খুব একটা ভালো মানুষ না। তো ট্রাম্প যেটা দেখলো যে আচ্ছা এই ফাইল তো দেওয়া যায় না, তো ট্রাম্প হুট করে তার খোলসটা বদলাই ফেললো। ট্রাম্প বলা শুরু করলো যে ভাই এরকম কোনো ফাইল আসলে নাই, এগুলো আসলে আজাইরা ব্যাপার স্যাপার, এটা হচ্ছে ডেমোক্রেটদের কিছু আজাইরা কথাবার্তা, এই ফাইল বইলা আহামরি হইতেছে কিছু নাই। তো সে খুব চেষ্টা করতেছে 24-25 সালের পরে যে সে মিডিয়া ফোকাসটা যেন এই এপস্টেইন ফাইল থেকে সরে যায়। আর আমরা সবাই জানি যে মিডিয়াও কিন্তু এদের দ্বারাই কন্ট্রোল, তো তার কাছে এই ফোকাসটা সরাই দেওয়াটা খুব সহজ ছিল। ধুম করে আমরা এটা সবাই অনলাইনে দেখছি যে মাঝখান দিয়ে ইলন মাস্ক তার ছেলেকে নিয়ে ট্রাম্পের পাশে বসে আছে, ছেলে হইতেছে নাক চুলকাচ্ছে, এই করতেছে সেই করতেছে, ট্রাম্প খুব ফ্রেন্ডলি ম্যানার করতেছে, ব্যবহার করতেছে। হুট করে দেখলাম যে ইলন মাস্ক আর ট্রাম্পের মধ্যে মারামারিটা লাগলো। কি নিয়ে মূলত লাগছে একটু খেয়াল করেন। ইলন মাস্ক একটা টুইটারে টুইট করে এরকম যে ট্রাম্প মূলত, ডোনাল্ড ট্রাম্প মূলত এই এপস্টেইন ফাইলের সব থেকে বড় পোর্শনটা দখল করে রাখছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের অনেক আকাম কুকাম এই এপস্টেইন ফাইলের ভিতরে আছে। এই কারণে ডোনাল্ড ট্রাম্প এটাকে এক্সপোজ করতে দিতে চায় না। এই টুইটটা পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ইলন মাস্ক এই টুইটটা ডিলিট করে দেয়। সো এগেইন এখানেও আমরা একটা সেলিব্রিটি স্টান্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ যার মিলিয়ন্স অফ ফলোয়ার্স আছে তাদের মতো লোকজন পোস্ট করে আবার পোস্ট ডিলিট করে দেয়। এটা কেন ঘটছে না ঘটছে এটা আশা করি কিছুটা হইলেও আপনারা আজ পাচ্ছেন। তো এখন এখানে আরও কিছু থিওরি বা তথ্য আমি আপনাকে দিয়ে রাখি যে মোটামুটি এই যে 1990 সালের আশপাশের দিকটাতে ট্রাম্প এবং এপস্টেইন খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন, এবং তাদের ফ্রেন্ডশিপটা প্রায় 20 বছরের লম্বা, অর্থাৎ 20 ইয়ার্সের ফ্রেন্ডশিপ, কিন্তু আপনি বুঝতেই পারতেছেন কতটা ডেপথে থাকে। ইভেন ট্রাম্পের নিজের লেখা যে বইটা আছে সে বইতে সে একটা সুন্দর করে নোট লিখে রাখছে যে এপস্টেইন মানে জেফ্রি দ্য গ্রেটেস্ট, অর্থাৎ এপস্টেইনের পুরো নাম তো জেফ্রি এপস্টেইন আর কি, ওইটাকে মেনশন করে করা আছে। তো ট্রাম্প আর এপস্টেইন কিন্তু এই লেভেলে ফ্রেন্ড ছিল আর কি, ঠিক আছে। তো এখন আসেন একটা ছোট্ট মানে এখানে একটা ছোট্ট টুইস্ট বা অনেক বড় একটা টুইস্ট আপনি বলতে পারেন। এই যে 2025 সাল ভেরি রিসেন্ট আমাদের থেকে, 2025 সালে ইউএস কংগ্রেস, যেটাকে আমরা অনেকে বলে থাকি আমেরিকান পার্লামেন্ট, এরা একটা বিল নিয়ে আসে। বিলটা কি? বিলটা হচ্ছে 30 দিনের মধ্যে এপস্টেইনের সবগুলো ফাইল এক্সপোজ করে দিতে হবে, অর্থাৎ সেটাকে পাবলিকলি পাবলিশ করতে হবে। সো কথা আসে ওরা কি আসলে এটা কেন করলো হুট করে, কেন? মানে আমরা জানি যে আমেরিকান পার্লামেন্ট ওই ট্রাম্পের কথাতেই চলতেছে, প্রেসিডেন্টের কথাই চলে, তাহলে কেন হুট করে এটা ঘটলো? এটার পিছনে কিছু রিজন আছে। অনেক জনগণ থেকে শুরু করে অনেক মানুষের একটা রিভোল্ট চলতেছিল ইউএসএতে অনেকগুলো ইস্যু নিয়ে, বাট এটার মধ্যে এই এপস্টেইন ফাইলটা অনেক বড় একটা উদ্বেগজনক জিনিস ছিল, যেটা নিয়ে তারা কথা বলতেছিল এবং এটার সলিউশন চাচ্ছিল। দ্যাটস ওয়াই তারা উপায় না পেয়ে বলতে পারেন এই জিনিসটা করে। উপায় আসলে পাইছিল কিনা এটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। সেকেন্ড ফাইল ডান, থার্ড ফাইল আসেন। জানা যায় যেটা যে ডোনাল্ড ট্রাম্প এইটার ভিতরে অনেক বেশি কমপ্লেইন ছিলেন, মানে ওই যে বিল ক্লিন্টন থেকে বাদ দিয়ে সবার থেকে বেশি কমপ্লেইন ছিলেন। বাট ফ্যাসিনেটিং পার্ট হচ্ছে এই বিলটা পাবলিশ করা হবে কি হবে না সেটার পক্ষে, আবারও বলতেছি পক্ষে, রিপাবলিকান এবং ডেমোক্র্যাট যারা হচ্ছে আমেরিকার রাজনীতিতে জাতশত্রু বলা হয়, রিপাবলিকান অ্যান্ড ডেমোক্র্যাট, এরা দুইজনই এটার সাথে হ্যাঁ ভোট দেয়, অর্থাৎ হ্যাঁ ঠিক আছে এইটা পাবলিশ করে দাও ভাই, খুব ভালো, ঠিক আছে, এটা গেল। সো পাবলিশ হওয়ার পথে একটা জিনিস মাঝখান দিয়ে ঘটে যায়, সেটা হচ্ছে মোটামুটি এটা একটু আমাদের অ্যাড করে নিই আমরা, যে 20 সালের দিকে একজন ড্রাইভার এফবিআইকে কল দেয়, অর্থাৎ আমেরিকান পুলিশ যেটা আর কি, ওনাদেরকে কল দিয়ে বলে যে ট্রাম্প তার গাড়িতে একবার একটা মেয়ে নিয়ে যাচ্ছিল, বাচ্চা মেয়ে, এবং তাকে ওই জেফ্রি বলে বলে হচ্ছে খোঁচা দিচ্ছিল আর কি। এটা খুব মানে ইমেন্সলি পপুলার হয়ে যায় কথাটা। কিন্তু মজার ব্যাপার, এটা পপুলার তো হবে দূরের কথা, জাস্টিস ডিপার্টমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট আছে, এটা একদম স্বতন্ত্র একটা ডিপার্টমেন্ট ইউএসএ গভর্নমেন্টের আন্ডারে, তারা এটাকে ক্লেম করে যে এটা ফেক, এটার কোনো কিছু নাই, মানে তারা কোনো তদন্ত কিচ্ছু করে না, জাস্ট ওই ভুংচাং বুঝাই দিয়ে বলে দেয় ভাই এইটা
ফেক। এবং এরপরের যদি আপডেটটা আপনি জানেন, মানে আমি আপডেটগুলো ক্লিয়ার করি। আপডেট অনুযায়ী হইতেছে ভাই এরকম বলা আছে যে আরও কয়েক সপ্তাহ লাগতে পারে জাস্টিস ডিপার্টমেন্টের এই যে পুরা ডকটাকে ওপেন করতে। সো ডক কতটুকু বাকি আছে বলা হচ্ছে প্রায় 4-5 মিলিয়নের মতো ফাইল ওপেন হয়েছে, প্রায় 1 মিলিয়ন ডকুমেন্ট এখনও বাকি আছে। ইভেন যতগুলো ফাইল হয়েছে আপলোড করা তার মধ্যে মেজরিটি কিন্তু রিডাক্টেড ছিল, অর্থাৎ হয় কালো করে দিছে বা কিছু জায়গা কেটে দিচ্ছে বা একটু এডিটিং বা গ্রুমিং করা, এরকম ব্যাপারটা। তো বেসিক্যালি এর পিছনে আসলে ঘটনাটা কী ছিল, আসেন আমরা এখন এই পার্টটা নিয়ে একদম ডিটেইল একটা উত্তর ছোট্ট করে শুনে ফেলি। আচ্ছা, জিনিসটা কিন্তু আসলে ভাবার মতো যে ডোনাল্ড ট্রাম্পের নিজের ফাইল ওইখানে আছে, ওই এটারে পাবলিশ করে দিল। তাহলে কি ব্যাপারটা এরকম যে ডোনাল্ড ট্রাম্প জানেই যে আমি তো এমনিই আগে থেকে পচা, মানে আমার সবাই খারাপ জানে, তো যাদেরকে মানুষ ভালোভাবে তাদের মুখোশটা খুলে দেই, তাহলে ন্যাশনাল লিডার একটা বড় মানে ভয়াবহ একটা থ্রেট খাবে, যারে বাবা মানে আমি যদি কথাবার্তা না শুনি ট্রাম্পের তাহলে আমার তো এই হইতে পারে। এইটা কি আসলে কারণ, নাকি অনেকেই বলতেছে যে চাইনিজ ট্রেড ওয়ারে মূলত ট্রাম্প এখানে চাইনিজ লিডারদেরকে একটা থ্রেট দিল যে তোমাদেরও কিন্তু এরকম কিছু ঘটতে পারে, কারণ 1 মিলিয়ন ফাইল এখনও আনটাচড আছে, সেটার মধ্যে কিন্তু তোমরা থাকতে পারো। ভাবার মতো না আসলে ঘটনাটা কি। আচ্ছা, আপনি কি জানেন এখানে একটা খুব সূক্ষ্ম পার্ট আছে, পার্টটা হচ্ছে ইলুমিনাতির সাথে কানেক্টেড। সেটা আমি একটা ভিডিও বানাইছিলাম মিউজিক অ্যান্ড ইলুমিনাতি নিয়ে, ওটার ভিতরে খুব সুন্দর মতো এক্সপ্লেন করছিলাম যে ইলুমিনাতি অথবা এই যে শয়তান, যে সে তার নিজের অহংকারটাকে, ইগোটাকে স্যাটিসফাই করার জন্য এই মানব জাতিকে অনেক ধরনের উদ্ভট কাজ করতে দেয়। যেমন এই যে পেডোফাইলসদের কথা বলেন বা যাই বলেন না কেন, যে ওই বাসায় যায় 3 নাম্বার মুরগির 4 নাম্বার বাচ্চাটার লাল রঙের পা লাগবে, তাহলে আমি তোমাকে এত এই দিব। শয়তান কিন্তু এরকম করে জিনিসপত্র চায় কেন? চায় তার ইগোটাকে স্যাটিসফাই করার জন্য। আপনি যদি এখানে একটু ক্লোজলি দেখেন, মানে ওই ফুটেজগুলোও যদি একটু ঘাটাঘাটি করেন, আপনি স্পষ্ট প্রত্যেক জায়গায় দেখবেন একজন অপদেবতা আছেন। এই অপদেবতার বিশ্বাস করা হয় আর কি, সেই অপদেবতার নাম হচ্ছে মোলাক। এই মোলাকের নামে একটা টেম্পল পাওয়া যায়, মন্দির পাওয়া যায়, এবং এই মোলাকটাকে নিয়ে যদি আপনি একটু টান দেন তাহলে এটুকু বের করতে পারবেন যে মোলাক হচ্ছে চাইল্ড স্যাক্রিফাইসের অপদেবতা। এটা হচ্ছে বিলিভ করে আর কি সিস্টেমটা। তো একটা জিনিস আমি আপনাকে একটা প্রশ্নের উদ্বেগ ঘটাই, আপনি একটু চিন্তা করেন। আজকে ধরেন ইলন মাস্ক, সে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট একটা কাজ করতে চায়, যেটা সে হাইড করতে চায়, লুকাইতে চায়। তাহলে ইলন মাস্কের কি ঠেকা পড়ছে যে 2 দিনের বৈরাগী জেফ্রি এপস্টেইনের আইল্যান্ডে তার যাওয়া লাগবে? ইলন মাস্ক তো নিজে চাইলেই একটা আইল্যান্ড কিনে ফেলতে পারে, সিক্রেট করতে পারে। আমরা রিসেন্টলি দেখছি যে দুবাইয়ের শেখ টেকেরা মেলা আইল্যান্ড কিনে, এগুলো দেখছি, তো এদেরকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি আমরা দেখছি, অলরেডি পাইছি, আমরা সব জানি, তাই না? তো ও তো চাইলে নিজেরটা আইল্যান্ডই বানাইতে পারতো। ইভেন যাদের নাম আসছে প্রত্যেকেরই সেই সামর্থ্য আছে, নিজের আইল্যান্ড বানায় নিজে প্রাইভেটলি সে কাজ করতে পারে। তাহলে তাকে কেন স্পেসিফিক ওই এপস্টেইন আইল্যান্ডে যাওয়া লাগতেছে? সেটার উত্তর আমি একটু আগে দিছি, আপনারা বোঝার থেকে বোঝা যাবেন। সেটা হচ্ছে এটা যে কেন আপনি যার ইলুমিনাতিতে পার্টিসিপেট করতেছেন বা যার জন্য কালো জাদুটা করতেছেন, সে কেন বলে যে ওই বাসার 4 নাম্বার মুরগির 3 নাম্বার বাচ্চার লাল রঙের পাটা লাগবে, তাহলে কাজটা হবে। এটা কেন বলে? কারণ সে তার ইগোটাকে জাহির করতে চায়, জাহির করতে চায় যে দেখ তুই সামান্য মানুষ আর আমি হইতেছে এই জিনিস। আল্লাহ যেহেতু মানুষকে আশরাফুল মাখলুকাত বলে দিছেন, তো ওই জিন জাতি বা শয়তানের মধ্যে কিন্তু একটা আফসোস আছে, একটা মানে বলতে পারেন একটা ব্যাপার আছে যে ও চায় যে না আমি ওরে দিয়ে এই উদ্ভট কাজটা করাবো, যেহেতু মানুষ ওকে আমি একটু খাটাবো, অ্যান্ড ফর নো রিজন আমি খাটাবো। এইটাই কিন্তু ইলুমিনাতির মেইন পার্ট আর কি, যে কারণে এটাকে হারাম বলা হয়, কারণ ওইখানে আপনি একটা শয়তানের ইগোকে স্যাটিসফাই করতেছেন। তো বেসিক্যালি যেটা দাঁড়াইছে, এই যে আমি এর আগে থেকে অনেক ভিডিও বানাই আর সেটা নিয়ে, যে সিস্টেম যারা চালায় তাদের মেজরিটি কিন্তু, মেজরিটি না অ্যাকচুয়ালি সবাই এই ইলুমিনাতি এজেন্ডার অন্তর্ভুক্ত। সো তারা যাই করুক না করুক, যখন তাদের বিশ্বাস করা দেবতা তাকে বলতেছে এই আইল্যান্ডে এসে চাইল্ড স্যাক্রিফাইস করতে হবে, তখন তাকে সেই আইল্যান্ডেই যাইতে হবে। তা না হইলে সে যে পাওয়ারটা তার কাছ থেকে চাচ্ছে, তার ডিভিলের কাছ থেকে চাচ্ছে, তার ডিমনের কাছ থেকে চাচ্ছে, সেটা কিন্তু সে পাবে না। কারণ ডিমন বলে দিছে এক্স্যাক্টলি এটা করতে হবে। কেন? কারণ ডিমনের ইগো। তাহলে উত্তরটা পাইছেন কেন এত টাকাওয়ালা লোকজনও ওই আইল্যান্ডে যাচ্ছিল। এটা গেল। এবার সেকেন্ড আরেকটা ব্যাপার আসেন, যে তাহলে এটার উদ্দেশ্যটা কি? দেখেন একটা জিনিস খুব নর্মালি বলি, সেটা হচ্ছে সোহাগ ভাইয়ের 3টা প্রশ্নের উত্তরের মধ্যে আমি এটুকু এক্সপ্লেইন করছিলাম
যে সোহাগ ভাই এভাবে বলছেন যে ধরেন একটা জায়গায় লন্ডন ইউকের লোকজন মেইন পাওয়ারে আছে, হুট করে আমেরিকা আসলো, তাহলে দুজনের মধ্যে তো মারামারি লাগবে ভাই, কারণ মানে কে মোড়ল হবে এটা নিয়ে প্রশ্ন। মারামারি না লেগে তারা ফ্রেন্ড হয়ে গেল কেমনে, এবং পুরো ঘটনা কেমনে পুরো ইতিহাস থেকে মুছে গেছে, যে কিভাবে ওরা ফ্রেন্ড হয়েছে আমরা জানিও না এক্স্যাক্টলি, ধামাচাপা খেয়ে গেছে। আমরা কি কিছু একটা ফিল করতে পারতেছি? তাহলে একটা বেসিক নর্মাল একটা জিনিস বুঝেন, একটা পার্টিকুলার গভর্নমেন্ট বা একটা পার্টিকুলার মানুষ যখন কন্টিনিউয়াস টাইম ধরে পাওয়ারে থাকে, তখন সে তার উপরে যে সিস্টেমটা আছে, আমরা যেটা বলি যে পুরা সিস্টেম দুইটা পার্টে বিভক্ত, একটা হচ্ছে মুসলিম আর একটা হচ্ছে দাজ্জাল। এটা আমি এক্স্যাক্টলি ক্লিয়ারলি বলি না, বাট আজকে বলে দিচ্ছি। এই দাজ্জালের পার্টে যারা আছে তারা যখন দেখে যে একটা মানুষ প্রায় 15-20 বছর ধরে ক্ষমতার মালিক, তখন সে কিন্তু বুঝে যে এই লোকটা ইগোয়েস্টিক হচ্ছে, অর্থাৎ ওই যে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। অর্থাৎ ট্রাম্প এখন এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে সে তার উপরে যে শয়তান আছে বা ডেভিল আছে তাদের কথা মানতেছে না, তারা এখন তাদেরকেও ডিজবে করা শুরু করছে, ওর নিজের খেয়ালখুশির মতো চলতেছে। এটা অনেকদিন ধরে কিন্তু ট্রাম্প করতেছে, আপনি খেয়াল করলে দেখবেন। মানে ওর কোনো অ্যাকচুয়াল রিদম নাই, এই সেদিন ওরে ধরে পাগল হয়ে গেছে। সো এই কারণে সিস্টেম যেটা করে, প্রতি দেখবেন 20 to 50 to 100 ইয়ার্স পর পর পুরো ওয়ার্ল্ড লিডারটাকে চেঞ্জ করে দেয়, ওয়ার্ল্ড লিডারসদের মধ্যে শিফটিং হয়, যেটাকে আমরা বলি সুপার পাওয়ার শিফটিং। অর্থাৎ ওই যে ইউকে থেকে হুট করে ইউএসএ হইলো, সিমিলার একটা ঘটনা আজকে এখানে ঘটতেছে, কিন্তু এই জিনিসটাকে আবরণ দেওয়া হয়েছে একটা সেলিব্রিটি ড্রামা দিয়ে। ভাই সেলিব্রিটি ড্রামাটা যদি আপনি একটা নর্মালি চিন্তা করেন, এখানে যতগুলো মানুষ এক্সপোজ খাইতেছে, আমরা কিন্তু এটা আগে থেকেই জানি যে লোকগুলোর ক্যারেক্টার এই ধরনেরই, মানে এখানে কিন্তু অবাক হওয়ার কিছু নাই। কিন্তু আপনি আজকে এপস্টেইন নিয়ে যাই করবেন না কেন, দেখবেন সোশ্যাল মিডিয়াতে ধুম করে ভাইরাল হয়ে যাচ্ছে। অর্থাৎ এই সোশ্যাল মিডিয়া এই সিস্টেমটাই চাচ্ছে, দেখেন আমরা যখন ইসরায়েলের এগেনস্টে পোস্ট করি, প্যালেস্টাইনের পক্ষে পোস্ট করি, অটোমেটিক্যালি সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের এই পোস্টের রিচ কমায় দেয়, কারণ সোশ্যাল মিডিয়া নিজেরাই ইসরায়েলের। এই একই সোশ্যাল মিডিয়া কেন এই এপস্টেইন ফাইলের এই কন্ট্রোভার্সিটারে প্রমোট করতেছে? আপনি চ্যালেঞ্জ নিয়ে দেখেন, জাস্ট প্রোফাইলে এপস্টেইন লেখেন, দেখবেন রিচ আছে। এটা কেন করতেছে ওরা? কেন এটা প্রমোট করতেছে? কারণ ওরা চায় যেন সব জনগণ সবাই এই সেলিব্রিটি ড্রামাতে পাগল হয়ে যায়, যে কার কি বাইরে হয়েছে, স্টিফেন হকিং থেকে শুরু করে যত সেলিব্রিটি আছে তাদেরকে নিয়ে পড়ে থাকেন, যাদেরকে সে অলরেডি জানে যে লোকগুলো আগে থেকেই খারাপ। মানে আমরা কেউ কিন্তু স্টিফেন হকিংকে ভালো জানতাম না, আমরা সবাই জানি যে লোকগুলা কিরকম, এইথিস্ট থেকে শুরু করে কি টাইপের লোক এটা আমরা জানি, তাদের ক্যারেক্টার সম্পর্কে আমাদের আইডিয়া আছে। বাট ওই যে রিভিল হচ্ছে, এইটার একটা মাঝখানে আমাদেরকে ফাঁসায় দেওয়া হয়েছে। এইটার আন্ডারে যেটা ঘটতেছে সেটা হচ্ছে এইটা পাওয়ার শিফটিং। অর্থাৎ এখানে ডোনাল্ড ট্রাম্প জাস্ট একটা পুতুলের মতো কাজ করতেছে, সে একটা বেইট। নর্মালি চিন্তা করেন, সে প্রথমত হয়তো চাইছে লিডারদেরকে আমি থ্রেট দিব, এটা লজিক্যাল। সে থ্রেট দেওয়ার জন্য সে জানে যে আমি তো আগের থেকেই খারাপ জানে সবাই, তাহলে সবারটাই ওপেন করে দিই, কিছু জিনিস প্রাইভেট রাখবো, তাহলে মানুষ যাদেরটা প্রাইভেট আছে তারা ভয় পাবে, যারা আমারটাও তো করতে পারে। সো সে একটা ভয় দিল। এখন যখন সেইটা বিলটা পাবলিশ করতে যাবে, তখন দেখা গেল যে তারে নিয়েই মানুষজন চিল্লাচিল্লি শুরু করে দিছে। অর্থাৎ ট্রাম্প এখানে একটা লিটারালি পার্ট অফ জোক হয়ে গেছে। মানে সে প্রথমে যেই বাসটা সে বানাইছে দেওয়ার জন্য, সেই বাসটা তার নিজের মধ্যেই গেছে। ব্যাপারটা হচ্ছে এরকম, ঘটনাটা খাস বাংলায় বললে। কিন্তু আমরা হয়তো মনে করতে পারি ট্রাম্প খুব বোকা। হ্যাঁ, ও বোকা, কি বোকা না এটা পরের বিষয়, কিন্তু ওকে বোকা বানানো হচ্ছে। অর্থাৎ ও একটা পুতুল, ও এখান থেকে চলে যাবে কি চলে যাবে না এটার উত্তর আপনারাই দিতে পারবেন। বাট তাকে সিস্টেম জাস্ট একটা বেইট কিংবা একটা পুতুল হিসেবে ইউজ করতেছে। এবং এই যে পুরো সেলিব্রিটি ড্রামাতে পুরো অনলাইন জগৎ আজকে মানে একদম ধোঁয়াশে হয়ে গেছে, এটার ভিতর দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে পাওয়ার শিফটিং, যেইটা আমাদের মুসলমানদের জন্য সব থেকে বড় একটা ব্যাপার হতে পারে, যেটা আমাদের আল কোরআনেও ইন্ডিকেশন করা হয়েছে যে এমন একটা জামানা আসবে যখন সবাইকে দেখলে মনে হবে মুসলিম, কিন্তু এরা আসলে কেউই মুসলিম না, এক একটা মুনাফিক। এবং এরকম একটা সময়েই এমন একটা নির্দিষ্ট জায়গা থেকেই দাজ্জালের উদ্ভব হবে। অর্থাৎ আপনি বুঝতে পারতেছেন এই জিনিসটা কোন দিকে যাচ্ছে, কি ইন্ডিকেট করতেছে, এবং জিনিসটা কতটা ভয়াবহ। আপনার মতামত কি অবভিয়াসলি কমেন্টে জানাবেন। অ্যান্ড আমাদের সামনে রমাদান আসতেছে, আলটিমেট সিলেবাস থেকে ইনশাআল্লাহ আমাদের দাওয়াতি কার্যক্রম পুরো দমে আবারও প্রচলিত থাকবে। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। সবাই সবার নামাজে দোয়ায় আমার জন্য একটু অংশ রাখার চেষ্টা করবেন, আমাকে, আমার পুরো টিমকে, আমাদের পরিবারকে যেন আল্লাহ হেফাজত করেন, ভালো রাখেন, এবং আল্লাহ যেন আমাদের সবাইকে এই ইসলামের পথে চলার তৌফিক দেন। আসসালামু আলাইকুম, টাটা।